সরকারি চাকরি করতাম সেন্ট্রাল গভর্নমেন্টে। তারপর ওখানে মন্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না বলে আমি চেষ্টা করি ইমিগ্রেশন নিতে আমেরিকায়। তা আমেরিকায় গিয়ে ওখানে আমি খুব ভালো চাকরি করতাম, মানে বাইকর্পের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আমার অফিস ছিল। সেই সময় আমি না মানে খুব যাতায়াত করতাম কলকাতায়, কারণ আমি খুব হোমসিক, মা বাবা ছেড়ে থাকতে পারতাম না। তা আমি দেখলাম যে আমার যত রোজগার সব প্লেন ফেয়ারে চলে যাচ্ছে। আমার মিসেসকে বললাম যে চলো কলকাতায় যাই। স্বাগতম, নমস্কার। খুব ক্রুশিয়াল টাইমে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। ক্রুশিয়াল ইন দ্য সেন্স, আচ্ছা বিষয়টা পরে বলছি, তার আগে বলি যে আমার দুপাশে যারা বসে রয়েছেন তারা পণ্ডিত ব্যক্তিত্ব, আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার মানুষ। এমন কিছু বিষয়ে তাদের কাছে আজকে প্রশ্ন রাখবো যেটা আপনাদের প্রশ্ন। আইএম বা ইউএম এমন একটি জায়গায় পৌঁছেছে যে তাদের সম্পর্কে, আচ্ছা আমি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের হচ্ছে কি এগুলো বলার কোনো প্রয়োজন। দ্বিতীয় ব্যাপারটি যেটা, যে যাদের পাশে বসে রয়েছি, আমার ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, হি ইজ ভাইস চ্যান্সেলর অফ ইউএম জয়পুর, এবং আমার বাদিকে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, হু ইজ ডাইরেক্টর অফ আইএম গ্রুপ। প্রফেসর চক্রবর্তী, আজকে যেটা প্রথমেই যে প্রশ্নটা করতে ইচ্ছা করে, যে আপনারা দুজনই প্রচুর পড়াশোনা করেছেন। সেম কোয়েশ্চেন টু প্রফেসর চ্যাটার্জি। পড়াশোনার ব্যাপারটা খুব সিরিয়াস, মানে আমি খুব বুদ্ধিমান বা বিদ্বান হলাম সেটা করতে গেলেও তো করতে হবে। ঘটনাচক্রে একটা ইঞ্জিনিয়ারিং পড়ব, তার পেছনে আমি সারাটা দিন, বা আপনি কিভাবে দিয়েছিলেন যদি একটু উদাহরণ দেন, বা আজকের দিনে ছেলে মেয়েদের কতটা দিতেন? দেখুন, প্রথমেই বলি যে পড়াশোনাটা একটা লাইফ লং এন্ডেভার আমি মনে করি। এখনো আমি প্রফেসর বিশ্বজিৎ চ্যাটার্জি বা আমরা যারা ফ্যাকাল্টিরা আছি, এখনো আমাদের রেগুলার আমরা সার্টিফিকেশনস করি, রেগুলার পড়াশোনা করি, রেগুলার রিসার্চ পেপার পাবলিশ করি। কারণ তা না করলে এই যেভাবে জগৎটা এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু লোকে পিছিয়ে যাবে। হ্যাঁ, মানে ফর এক্সাম্পল এখন এআই দ্বারা জিনিসপত্র তৈরি করা, কন্ট্রোল, অটোমেশন, এখন এআইও এগিয়ে গিয়ে হয়ে গেল জেনারেটিভ এআই, তারপর চলে এলো এজেন্টিক এআই। হ্যাঁ, তো এইগুলো যদি কনস্ট্যান্ট পড়াশোনা না করা যায়, এগুলো কিন্তু আপ টু ডেট থাকা যায় না। সুতরাং আমরা নিজেরাও প্রত্যেকে রেগুলার পড়াশোনা করি। এখন যদি বলেন কতক্ষণ পড়াশোনা করেন, রেগুলার 3-4 ঘন্টা পড়াশোনা করি। ঠিক আছে, মানে সেটা হয়তো একদম একটানা বসে না, হয়তো সকালে একটু উঠে 8 ঘন্টা একটু দেখে নিলাম, তারপরে আবার দুপুরে হয়তো 1 ঘন্টা 1 ঘন্টা, আবার সন্ধ্যেবেলা বাড়ি ফিরে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পড়াশোনা করলাম, শনি রোববার পড়াশোনা করি। এটা রেগুলার লাইফ লং এন্ডেভার, এবং এটা আমি মনে করি যে এখন যেভাবে এগোচ্ছে, আরো 2-3 বছরের মধ্যে কোয়ান্টাম কম্পিউটিং একদম ছেয়ে যাবে চারদিকে। অলরেডি অটোমেশনে রোবোটিক্স চলে আসছে, ছেয়ে যাচ্ছে যেভাবে এগোচ্ছে, এবং সেটা প্রত্যেকটা প্রফেশনকে টাচ করছে। এরকম নয় যে শুধু কম্পিউটার ইঞ্জিনিয়ারদের টাচ করছে, এমনকি জার্নালিস্টদেরও টাচ করছে। এমনকি আজকে আপনি যখন রিসার্চ করছেন, আপনি এআই ইউজ করে হয়তো রিসার্চ করতেই হচ্ছে, বা আপনি যখন একটা কিছু তৈরি করছেন, একটা কন্টেন্ট, আপনাকে এআই দ্বারা কন্টেন্ট গুলো হয়তো অনেক কিছু হেল্প করছে আপনাকে তৈরি করতে, বা কোনো ইমেজ তৈরি করছেন। এখন নতুন চলেছে ভিডিও, এআই ভিডিও এখন একদম হট কেক। আপনি হয়তো এআই ভিডিও দিয়ে কিছু কিছু ছোট ছোট স্নিপেটস তৈরি করছেন, আবার নিজে বলছেন, ওটার সাথে মার্জ করছেন। ঠিক আছে, সুতরাং আমরা তো এখনো 3-4 ঘন্টা পড়াশোনা করি, কিন্তু আমরা ছাত্রদের যেটা বলি যে তোমরা কিন্তু এখন তোমাদের একদম প্রাইম টাইম, এখন অন্তত 7 ঘন্টা তোমরা দিনে পড়াশোনা করো। সেটা আমরা প্রত্যেক আইএম ইউএম স্টুডেন্টকে বলি, 7 ঘন্টা পড়াশোনা করো, 7 ঘন্টা সেলফ স্টাডি করো। অর্থাৎ যেটা ক্লাস অ্যাটেন্ড করলে সেটাকে 7 ঘন্টার মধ্যে ক্যালকুলেট করলে হবে না।
নিজে পড়াশোনা করতে হবে, নিজে করতে হবে। সেটা কিভাবে হবে? ওদের 5টার মধ্যে ওদের ছুটি হয়ে যায়, চলে যায়, তারপরে বসে আমরা বলি যে এখানেই বসে হোমওয়ার্ক গুলো করে নাও। কারণ এটা আমি বিদেশে যখন পড়তে গেছিলাম ইউবিসিতে, তখন আমার এই হ্যাবিটটা এলো। তার আগে আমার সবসময় ছিল যে কোনো অ্যাসাইনমেন্ট যখন এলো আমি ডেডলাইনের আগে পড়তাম। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এটা তারপরে আমি দেখেছিলাম যে এটা আমাদের ভারতীয়দের একটা হ্যাবিট ছিল, যে আমরা সব সময় যখন ডেডলাইন আমরা দেখিনি যে ডেডলাইনটা কবে, যে ডেডলাইন তার আগের দিন বা তার 2 দিন আগে পড়াশোনাটা করবো বা হোমওয়ার্কটা করবো, অ্যাসাইনমেন্টটা করবো। কিন্তু আমি যেই নর্থ আমেরিকায় পড়াশোনা করতে গেলাম, মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স করতে গেলাম ইউবিসিতে, ইউবিসি পৃথিবীতে 21 নম্বর 21st র্যাঙ্কিং, খুব ভালো ইউনিভার্সিটি। ওখানে সবার সাথে কম্পিট করছি, ওখানে তো ন্যাচারালি আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছি, একটা আলাদা একটা প্রেশার বা একটা রেসপন্সিবিলিটি। ওখানে দেখছি প্রত্যেকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, যেদিন দিচ্ছে সেদিন রাত্রে অ্যাসাইনমেন্টটা করে ফেলছে। এবং গিয়ে আমার এটা হ্যাবিচুয়েটেড হতে 3 মাস সময় লেগেছিল। 3 মাস আমার একটু বলতে পারেন আমি একদম মানে লিডারশিপে ছিলাম, কিন্তু 3 মাস বাদে থেকে আমি তো বুঝে গেছি টিচার অ্যাসাইনমেন্ট দিলে সাথে সাথে সেটা করতে হবে। যে টিচার অ্যাসাইনমেন্ট দিল না, কিছু একটা সাবজেক্ট নতুন পড়ালো, সেটাকে সেদিন রাত্রে পড়াশোনা করতে হবে, সেদিন রাত্রে তার এক্সারসাইজ কোয়েশ্চেন সলভ করতে হবে, ওয়ার্কড আউট এক্সাম্পল সেদিন রাত্রে সলভ করতে হবে। এই হ্যাবিট যখন একটা ছাত্রের হয়ে যাবে, তখন সে ইন্টারন্যাশনালি কম্পিট করার জন্য রেডি হবে। যে আমরা একটা স্বাধীন দেশের, একটা গণতান্ত্রিক দেশের ভারতীয় এবং বাঙালি, একটা সময় তো ছিল যে বাঙালিরাই শ্রেষ্ঠ। আজকে কি বৃত্তান্ত সে বিতর্কে যাচ্ছে, তা আমি তো মনে করি আজকেও বাঙালিরা শ্রেষ্ঠ। আপনার দুজন আছেন না না, আমরা দুজন থাকা না থাকা আমি বলছি না, বাট বাঙালিরা দেখুন শ্রেষ্ঠের মধ্যে যাচ্ছি না, শ্রেষ্ঠটা তো একটা কম্পিটিশন দিয়ে বিচার হয়। কিন্তু হ্যাঁ, বাঙালিরা সব জায়গাতে এখনো খুবই রেসপেক্টেড। এবং আপনি যে কোনো জায়গায় যদি যান, তাহলে বাঙালিরা যে মানে এথিক্সের দিক দিয়ে অনেক এগিয়ে, বাঙালিরা তাদের ভ্যালুজের দিক দিয়ে এগিয়ে, বাঙালিরা সিনসিয়ারিটির দিক দিয়ে এগিয়ে, বাঙালিরা খুব সহজে হিসেব করতে পারা, ইন্ট্রিকেট ডিটেইলড ওরিয়েন্টেড, ডিটেইলের মধ্যে ঢুকে যাওয়া, এসব কাজ যখনই আসে তখনই জানবেন বাঙালিকে প্রয়োজন হয়। আজকে আমরা সবসময় জানি যে মারোয়ারিরা খুব ভালো ব্যবসা করে, এরকম একটা কথা তো আছে। আপনি দেখবেন মারোয়ারি বিজনেসম্যান কখনো কোনো বাঙালিকে না নিয়ে, বাঙালিকে একটা কোর পজিশনে না বসিয়ে মারোয়ারি বিজনেসম্যান জেনারেলি এগোয় না। সবসময় দেখবেন একজন বাঙালি অ্যাডভাইজার সে রাখবে, বা কোনো একজন বাঙালিকে ফাইন্যান্সের টপ পজিশনে সে বসিয়ে রাখবে। কারণ একটাই, ওই যে বাঙালি থাকলে এথিক্স ঠিক থাকবে। অ্যাকাউন্টসটা এথিক্সের উপর অনেকটা ডিপেন্ড করে। তারা কিন্তু সবসময় মনে করে যে বাঙালি থাকলে দ্য এথিক্স উইল বি প্রপার, কোথাও কোনো গন্ডগোল হবে না অ্যাকাউন্টসে, এটা তারা বিশ্বাস করে। এবং বাঙালিরা খুব ডিটেলড ওরিয়েন্টেড, কোনো কাজ যদি বাঙালি নেয় তাহলে সে কিন্তু সেটা ডিটেলসে চলে যায়, একদম ফুটিয়ে শেষ অবধি গিয়ে করে, ওপর করে না। এইটা বাঙালিদের একটা বিরাট মানে গুণ রয়েছে, এবং এটা সবাই মানে। এবং দেখুন, যত যে কারণেই আপনি বলুন যে আজকের দিনে বাঙালিরা কিছুটা হলে বদনাম হয়েছে বা কিছু, জানি না, আমি এরকম কথা উঠছে অনেকে বলছে। কিন্তু দেখুন, আমি যখন বাইরে কাজ করি আমি এই জিনিসটা এতটা বুঝতে পারি না। আমি দেখেছি যে বাঙালিরা আজও খুবই রেসপেক্টেড, এবং বাঙালিদের সবাই খুবই মানে শ্রদ্ধার চোখে দেখে, এটা আমার মনে হয়েছে। আমি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইউএম জয়পুরের ভাইস চ্যান্সেলর, এবং সেখানেও বাংলা থেকে ধরুন আজকে যদি আপনি দেখেন, বাংলা থেকে যত স্টুডেন্ট বাইরে পড়তে যায় না, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে যায়, আমি খুব গর্বের সাথেই বলবো যে ইউএম জয়পুর তার মধ্যে একটা লিডিং রোল প্লে করে। ইউএম জয়পুরে প্রায় বেঙ্গল থেকে প্রত্যেক বছর 300-400 ছেলে পড়াশোনা করতে যায়, এবং তারা সেখানে হোস্টেলে থাকে। এবং আমাদের আশেপাশের প্রত্যেকে এটা মানবে যে বাঙালি ছেলেরা যারা ওখানে টিচার, যারা ওখানে লোকাল মানে রাজস্থানে যারা আছে, রাজস্থানের যারা টিচার বা জয়পুরের যারা টিচার, তারা সবসময় বলে যে বেঙ্গলি ছেলেরা খুব ভালো হয়, তারা খুবই মানে রেসপেক্টফুল হয়, এবং তারা খুব সিনসিয়ার হয়। পড়াশোনাটাকে কখনো তারা মানে পড়াশোনার কি কারণ, কেন করব, এই টাইপের করে না, পড়াশোনাটাকে পড়াশোনা করার জন্যই করে, এবং পড়াশোনার প্রতি তাদের শ্রদ্ধা আছে। এইসব কথা তারা সবসময় বলে। ফলে বাঙালিদের প্রতি একটা রেসপেক্ট, রিগার্ডস সবসময় আমার মনে হয় লোকেদের রয়েছে। এবং
ভালো। আমি যদিও মানে আপনি বলবেন যে হ্যাঁ আমিও বেঙ্গলে কাজ করি, বেঙ্গলে আমি IEM গ্রুপের সাথে যুক্ত, ফলে আমি তো কাজ করি, কিন্তু আমি যেহেতু জয়পুরের ভাইস চ্যান্সেলর, আমি দুই জায়গাটাই তো দেখি। আমি দেখেছি যে হ্যাঁ মানে আমাদের একটা রেসপেক্ট, একটা রিগার্স সব জায়গাতেই আছে, এবং বাঙালিরা দলে দলে আমাদের UEM জয়পুরে যাচ্ছে, এটার ব্যাপারেও আমি খুব খুশি। এবং এবছরও এত ছেলে বেঙ্গল থেকে যাচ্ছে জয়পুরে, তারা পড়াশোনা করছে, তারা হোস্টেলে থাকছে। হোস্টেলে থাকাটাও একটা বিরাট ব্যাপার। হোস্টেলে থাকলে তাদের ভ্যালুস, তাদের মানে গুড হিউম্যান বিং হওয়ার যে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং অফ আ গুড হিউম্যান বিং, সেটা আরো বেড়ে যায়। বাঙালিরা আমি বলছি এমনিই ভালো হয়, তার উপর যখন তারা হোস্টেলে থাকছে তাদের শেয়ারিং অ্যান্ড কেয়ারিংটা বেড়ে যায়। কারণ দেখুন, একটা হোস্টেলে যখন আপনি থাকছেন, ধরুন আপনি একটা এমন রুম নিয়েছেন যে রুমটাতে 3 জন থাকবে, বা এমন একটা রুম নিয়েছে এটা 2 জন থাকবে, সেখানে আপনাকে শেয়ারিং অ্যান্ড কেয়ারিংটা মেনে চলতেই হবে। শেয়ারিং অ্যান্ড কেয়ারিং মানে আজকে আমি কেয়ারিং মানে ফর এক্সাম্পল আমার স্বভাব আছে আমি রোজ রাত্রিবেলা একটু গান গেয়ে শুই। তা আমি গান গাই 11টার সময়, গান গেয়ে আমি 11:30টায় শুই। তা আমার বন্ধুটি 10:30টায় শুয়ে পড়ে, তাহলে আমি তো 11টা 11:30টায় গান করবো না, বা গানটা করতে গেলে আমি অন্য কোনো জায়গায় চলে যাব, ক্যাম্পাসের ভেতরে আমার মিউজিক রুম আছে সেখানে যাব, গিয়ে গান করে তারপরে ফেরত আসবো। তাহলে দ্যাট ইজ কেয়ারিং ফর দ্য আদার পার্সন। আর শেয়ারিং মানে আমার ঘরে সাপোজ কোনো মিষ্টি এসছে, তাহলে আমি সেই মিষ্টির বাক্সটা যখন খুলবো, আমার সাথে যেহেতু বন্ধু আছে আমি তাকে দিয়েই খাবো। ফলে দিস শেয়ারিং অ্যান্ড কেয়ারিং ইট ইনক্রিজেস একটা হোস্টেলে থাকার এটা একটা বিরাট ভ্যালু। আর দেখুন, আমি যেটা দেখেছি যে অনেক বাবা মাও মনে করে যে তার ছেলে বা তার মেয়েকে হোস্টেলে রেখে পড়াশোনা করাবে, কারণ তাতে যেটা হয় সেটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণতাটা অনেকটা বেড়ে যায়, যে আমি নিজের কাজটুকু করে নিতে পারি, বা আমি সব কিছুর বিষয়ে সেটা ডিপেন্ডেন্ট নই। দেখুন, আমি যখন বাড়িতে থাকি, আপনারা অনেকেই গার্জিয়ান হিসেবে মানবেন যে আপনার ছেলেকে 1 গ্লাস জলও আপনি মানে হয়তো ঢেলে খাওয়ান, কিন্তু সেটা হোস্টেলে থাকলে বুঝতেই পারছেন সেটা হবে না। একে অপরের টেক কেয়ার করা হবে। কোনো কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে তার বন্ধুরা আমি দেখেছি ক্যান্টিন থেকে তার জন্য খাবার এনে দিয়ে তাকে খাওয়ায় বা তাকে হেল্প করে। এই যে শেয়ারিং অ্যান্ড কেয়ারিংটা, এটা হোস্টেলের একটা বিরাট ব্যাপার। তাতে শেয়ারিং কেয়ারিং বাড়ে, স্বয়ং নির্ভরশীলতাটা বাড়ে, এইসব জিনিসগুলো বাড়ে। তাই অনেকেই চায় পাঠাতে। ফলে যেসব ছেলেমেয়েরা ওখানে আমাদের UEM জয়পুরে পড়ে, আমি দেখেছি তারা বাঙালি হিসেবে আশেপাশে তো অন্তত তারা খুবই রেসপেক্টেড হয়, তারা ভালো ছেলে মেয়ে হয়, এবং যখন বেরোয় তারা গুড হিউম্যান বিং উইথ গুড মোরাল ভ্যালুস, গুড এথিক্স তারা বেরোয়। এটাই একটা শিক্ষক হিসেবে পাওয়া। So today I'm going to demonstrate this LLM, a large language model like ChatGPT, which has been developed by our students of UEM Jaipur. Like ChatGPT is a large language model, exactly like that, a large language model developed by our students of UEM Jaipur. Like see, in this phone, if you see, this is the large language model. It's called Veda AI. We have named it Veda AI. Our students have, like ChatGPT is a name, like that, this LLM is called Veda AI. So over here, you can ask any questions, anything that you do to ChatGPT. For example, if I write a poem which describes a conversation between a teacher and a student, if I write, just describe a conversation between teacher, I write a poem like that. So I have written a poem. I have told it to write a poem. So see, it has been written. In the heart of learning, a meeting takes hold. Teacher and student, their stories unfold. Chalkboard whispers secrets, vibrant and bright, as minds engage in a world of pure light. So you can understand, it is doing anything that you want to. প্রফেসর চক্রবর্তী, আপনি বছরের 6 মাস বিদেশে থাকেন, ইফ নট মোর। হ্যাঁ, তার একটা অভিজ্ঞতা সেখানে জয়পুরের ছাত্রছাত্রী দেখেছেন কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ তার সঙ্গে আমি একটু অ্যাডিশনাল বলছি যে আপনি নানান কাজের মধ্যে জয়পুরেও যান, জয়পুরটাকে আপনার বিদেশের ইঞ্জিনিয়ারিং কলেজের তুলনায় কতটা মনে হয় যে সমতুল্য? দেখুন, প্রথম প্রশ্নটা আগে উত্তর দিই যে UEM জয়পুরের বহু ছাত্রছাত্রীরা ফরেন ইউনিভার্সিটিতে মাস্টার্স PhD করছে এবং ফরেন কান্ট্রিজে সেটেলড হয়েছে। সবচেয়ে মজার জিনিসটা হলো যে এই মার্চে আমরা ইম্পিরিয়াল কলেজ লন্ডনে একটা আমাদের কনফারেন্স স্টাডি অ্যাব্রড প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে হঠাৎ আমি আর প্রফেসর বিশ্বজিৎ চ্যাটার্জি হঠাৎ লিফটে দেখি একজন UEM জয়পুরের একটি ছাত্রী আমাদের প্রণাম করছে, কথা বলছে, ও ওখানে PhD করছে। সুতরাং এরকম তো খুব ভাল লাগে যখনই যেখানে যাচ্ছি। আচ্ছা, তারপরে আরেকজন
ক্যালকাটা এয়ারপোর্টে যাচ্ছি, প্লেন ধরবো, আমি আর প্রফেসর চ্যাটার্জি যাচ্ছি, ওইখানে দুজন এসে হঠাৎ প্রণাম যে স্যার আমরা তো ইউএম জয়পুরের ছাত্র, আমরা এবার যাচ্ছি আমাদের লন্ডনে, একজন লন্ডনে একজন সান ফ্রান্সিসকোতে, ওরা ওখান থেকে ইন্টারন্যাশনাল টার্মিনালটা থেকে যাবে। সুতরাং ইউএম জয়পুরের বহু ছাত্রছাত্রীরা আমাদের যে এনভায়রনমেন্টটা, যে ইকোসিস্টেমটা, সেটাতে মোটিভেটেড হয়ে বহু ছাত্রছাত্রী হায়ার স্টাডিজ করতে যায়, বহু ছাত্রছাত্রী জব করতে যায়, এমনকি সবচেয়ে আশ্চর্য হবেন ডাইরেক্ট প্লেসমেন্ট পাচ্ছে ওয়ালমার্টে, গুগলে, ইউএম জয়পুর থেকে ডাইরেক্ট প্লেসমেন্ট পাচ্ছে। সুতরাং অবশ্যই ইউএম জয়পুর একটা লঞ্চ প্যাড টুয়ার্ডস আ ক্যারিয়ার অ্যাব্রড। আচ্ছা, এবার নেক্সট প্রশ্নটা। হ্যাঁ, এটার মধ্যে আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ, যে তাহলে যে এত শুনি যে বিদেশ থেকে সব চলে আসছে হ্যানা ত্যানা, এগুলো তো ফালতু কথা। তাহলে না দেখুন, বিদেশ থেকে আসছেও সেটাও আছে, আবার দেশ থেকে ভালো ভালো লোকজনও যাচ্ছে, দুটোই হচ্ছে। এবার বিদেশ থেকে কেন চলে আসছে, অনেক সময় কি হয়, বিভিন্ন দেশে ভিসার রেস্ট্রিকশনস বা এগুলো হতে থাকে, তো তখন মানে সেটা সবসময় মেরিটের সাথে রিলেটেড নাও হতে পারে। যে ভিসায় গেছে, ধরুন আমেরিকায় বেশ ক্যাটাগরি আছে, EB1, EB2, EB3, এরকম অনেক ক্যাটাগরি আছে। EB1টা হচ্ছে যারা সিনিয়র ম্যানেজার, সিনিয়র এক্সেপশনাল মানে এবিলিটি, তাদের জন্য। EB2টা হচ্ছে যারা আরেকটু জুনিয়র লেভেল এমপ্লয়ি, তাদের জন্য। এবার কেউ যদি ধরুন EB1-এ অ্যাপ্লাই করলো, তার ওখানে ভিসার এই চান্সটা পেয়ে যাওয়ার এটা অনেক বেশি, তো EB2-তে লাইন আপটা অনেক বেশি। আচ্ছা, বুঝতে পেরেছেন? তো সুতরাং যারা ধরুন, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, যারা ধরুন EB2 বা EB3-তে গেছে, তাদের হয়তো এত বছর ওয়েট করতে হবে, সেটা হয়তো পারছে না, বা অনেক সময় যে কোম্পানিতে আছে সেই কোম্পানিটাই বন্ধ হয়ে গেল বা লে অফ হয়ে গেল, তখন তাদের ফিরতে হচ্ছে। কিন্তু আমাদের কিন্তু ইউএম জয়পুরের ছাত্রছাত্রীরা বা IMUM গ্রুপের ছাত্রছাত্রীরা খুবই ভালো সেটেলড অ্যাব্রডে, তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ইউরোপটা তো আছে। হ্যাঁ, ইউরোপেও প্রচুর, মানে কয়েক হাজার ছাত্রছাত্রীরা ইউরোপে সেটেল। আমি তো এবার আশ্চর্য হয়ে গেছি, এবার ডেনমার্কের রাস্তায় হাঁটছি, হঠাৎ একটি মেয়ে এসে প্রণাম, আমি বলছি কি ব্যাপার, আমি তো বুঝতে পেরেছি, স্যার আমি IIM থেকে BBA পাশ করেছি, আমি আমার হাজবেন্ড এখানে আছি, আপনাকে দেখে আমি বলছি ঠিক এটা অ্যালেক্সারই হবে, আমি গিয়ে দেখা করি। আমার খুবই ভাল লাগলো, তার সাথে অনেক কথাবার্তা বললাম এবং দেখলাম সে খুব ভালো ওয়েল সেটেলড আছে। তো এরকম কনস্ট্যান্ট হতে থাকে। এবার নেক্সট আপনার প্রশ্নটা করেছিলেন যে ইউএম জয়পুরে বা IMUM গ্রুপের যে পড়াশোনাটা হয় এবং বিদেশে যে পড়াশোনাটা হয় তার সাথে কি তফাৎ। দেখুন, বিদেশে আমি তো নিজে পড়াশোনা করেছি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ায়, নর্থ আমেরিকায়। ওখানে দেখেছি যে হ্যান্ডস অন লার্নিংটা অনেক বেশি হয়। আচ্ছা, প্র্যাকটিক্যালটা অনেক বেশি হয়, ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনটা অনেক বেশি হয়। ছাত্র অবস্থাতেই সবাই ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেটিভ কাজকর্ম করে এবং আমি দেখেছি যে ওখানে ইন্টার্নশিপ বা প্র্যাকটিক্যাল ব্যাপারটা বা স্টেজে উঠে প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপারটা অনেক বেশি থাকে। অ্যাকচুয়াল হাতে কলমে তৈরি করা প্রোডাক্ট বানিয়ে এন্টারপ্রেনারশিপ করা এগুলো অনেক বেশি থাকে। সেই জন্য আমরা IMUM ইকোসিস্টেমে এগুলো একদম ইনকর্পোরেট করে দিয়েছি যে সমানে ছাত্রছাত্রীদের প্রেজেন্টেশন দিতে হয়, সমানে তারা প্রোডাক্ট বানাচ্ছে, প্রজেক্ট বানাচ্ছে, ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেটিভ কাজ করছে, ফরেন ইউনিভার্সিটি, ফরেন প্রফেসরদের সাথে কোলাবোরেটিভ কাজ করছে। সুতরাং যারা পাশ করে বেরোয় তারা কিন্তু আজকে US, কানাডা, অস্ট্রেলিয়া, UK থেকে যে পাশ করে বেরোচ্ছে তার সাথে মোটামুটি সমান থাকে, ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে বেশি থাকে, কারণ এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমাদের দেশে বা আমাদের ইকোসিস্টেমে আমরা এমনভাবে ইকোসিস্টেমটা মোটিভেশনাল রেখেছি যে ছাত্রছাত্রীরা ভীষণ মোটিভেটেড, ভীষণ লড়াকু হয়, যে তারা মানে একদম সাকসেস পেতেই হবে তাকে। সুতরাং সেটা হয়তো বিদেশে সব ছাত্রছাত্রী এতটা মোটিভেটেড হয়তো হয় না, যেটা আমাদের এই ইকোসিস্টেমে হয়। সুতরাং আমি তো বলবো যে আমাদের ছাত্রছাত্রীরা অত্যন্ত ওয়েল সেটেল, ভালো করছে এবং তারা এইভাবে করলে আরো বড় বড় চাকরি আগামী দিনে পাবে। জয়পুরের আমের ফোর্ট
সেখানে একমাত্র আমাদের দেবদেবী বলতে তো কালী ঠাকুর প্রথম, সারা বছর যার শিলামাতা। পুজো হয়, প্রত্যেকটা পাড়ায় একটা কালী মন্দির আছে। শিলামাতা। তো এখান থেকে জয়পুর থেকে গিয়ে যে লুটপাট হয়েছিল একটা সময়, তখন বাংলাটা একটা বাংলাই ছিল, কালীকে তুলে নিয়ে গিয়ে ওখানে রাখা হয়েছে এবং তারপরে থেকে একটা বাঙালিয়ানা ওখানে সৃষ্টি হয়েছে, একটা বঙ্গীয় বা বঙ্গজ ব্যাপার। এটা কিন্তু আমি অবশ্যই আপনাদের কৃতিত্ব দিই স্যার, যে জয়পুর, কারণ আমার পরিচিত ওখান থেকে পাশ করে এসেছি, যে জয়পুরে এমন একটা এনভায়রনমেন্ট যেখানে মানে আমি বাড়ির বাইরে থেকেও বাড়ির অনুভূতিটা পাই। শিক্ষকদের মধ্যে অনেকেই বাঙালি, তারা নিয়মিতভাবে হেল্প করছেন। আমি ওই সেন্টিমেন্ট বলছি না, ইংরেজিতেই পড়াশোনা করতে হবে, ইংরেজিতেই তাকে ইন্টারভিউ দিয়ে এমন জায়গায় যেতে হবে যেখানে সারাক্ষণ ইংরেজি বলতে হবে। তারই মধ্যে ওই একটুখানি ভালো লাগার জায়গাটা আমি জয়পুরে পড়বো, কারণ আমার সব কিছুর জায়গা থেকে প্রথম কথা একটা ভালো ইউনিভার্সিটি কাম কলেজ, যেটা ভারতবর্ষের কম্পারিজনের জায়গা, বা বেঙ্গলে নাম্বার 1 ইন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো সেইখানে আমি যাব, সেখানকার পরিবেশটা আমার ভালো লাগবে, আমি আমার ভবিষ্যৎটা করতে চাই। এটা যে আপনি চালিয়ে যাচ্ছেন অ্যালং উইথ লাইব্রেরি, ল্যাবরেটরি এটসেট্রা, এটা কি? হ্যাঁ, আমাদের ওটা আমরা বেঙ্গলিদের জন্য বলি হোম আউটসাইড হোম। তারা যখন ওখানে যায়, তারা খুব সুন্দর একটা বাড়ির মতো অ্যাম্বিয়েন্স পায়। তারা ওখানে বন্ধুরা সব একসাথে থাকে, খাওয়া দাওয়া করে, 4-5টা ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে করে, নাইট ক্যান্টিনও আছে। রাত্রিবেলা তারা পড়াশোনা করতে করতে যদি কোনো খাবারের প্রয়োজন হয়, তারা সেই ক্যান্টিন, হ্যাঁ নাইট ক্যান্টিন আছে, সেখানে গিয়ে রাত্রিবেলা হোল নাইট যে ক্যান্টিন চলে, ওমা সেটা তো জানি না। না সেটা আছে অনেক একটা। ছাত্রছাত্রী সেখানে সেখানে রাত্রিবেলা হ্যাঁ, ছাত্ররা রাত্রে ধরুন পড়াশোনা করছে, করতে পরীক্ষার গিয়ে আগে খিদে পেয়ে গেল, হ্যাঁ, একদম, হ্যাঁ, এবং মুখরোচক খাওয়ার যা যা চাই, রাত্রিবেলা? হ্যাঁ রাত্রিবেলা মুখরোচক খাওয়ার কি পাওয়া নাইট বাবা, ক্যান্টিন। আমি শুনিনি কোনোদিন। না ধরুন রাত্রি 2:30টার সময় পড়াশোনা করছে, তার খিদে পেলো, সে কি করবে? তাকে তো খেতে হবে, নাইট ক্যান্টিনে যায়। এবার ধরুন যে সকালবেলা যায়, সেই নাইট ক্যান্টিন তো দিনে চলে না, দিনের বেলা অন্য ক্যান্টিন আছে, এরকম 5-6টা ক্যান্টিন আছে আলাদা আলাদা ফ্লেভারের, আলাদা আলাদা স্টাইলে। সেই ক্যান্টিনে তারা খাওয়া দাওয়া করে, একসাথে বসে গল্প গুজব করে, একসাথে হোস্টেলে পড়াশোনা করে, খেলাধুলা করে। আমাদের ওখানে যে স্পোর্টস কমপ্লেক্সটা আছে, ইন্টারন্যাশনাল লেভেল, দেখলাম ইন্টারন্যাশনাল লেভেল স্পোর্টস কমপ্লেক্স, এবং ইন্টারন্যাশনাল প্লেয়াররা যারা সত্যি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, থাইল্যান্ডে গিয়ে রিপ্রেজেন্ট করে এসছে, বা বড় বড় দেশে ইউরোপে লন্ডন বা ইউএসএ কে রিপ্রেজেন্ট করে, সেসব প্লেয়াররা আসে আমাদের ওখানে খেলতে। আমরা এআইইউ এর কম্পিটিশন হোস্ট করি, সেখানে তারা আসে, তারা এসে এআইইউ এর কম্পিটিশনে তারা এসে খেলে। এবং সেখানে খেলা স্টুডেন্টরা মানে প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায়, যারা স্পোর্টসম্যান বিশেষ করে, তারা প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা অন্তত হাফ অ্যান আওয়ার করে ওখানে খেলে আসে, খেলে এসে তারপর পড়াশোনা করতে বসে। ফলে সবকিছু পড়াশোনাটার জন্য একটা অ্যাম্বিয়েন্স। ধরুন কোনো ছাত্র পড়াশোনা করতে করতে হঠাৎ কিছু জায়গায় আটকে গেল, আমাদের ফ্যাকাল্টি কোয়ার্টারটা না আলাদা জায়গায় তৈরি করা হয়নি, আমরা একসাথে রেখেছি ফ্যাকাল্টি কোয়ার্টারটা এবং স্টুডেন্টরা যেখানে থাকে পাশাপাশি। ফলে স্টুডেন্টসরা যদি প্রয়োজন হয়, তারা কিন্তু গিয়ে ফ্যাকাল্টি কোয়ার্টারে গিয়ে ফ্যাকাল্টি ঘরে নক করতে পারে, তার থেকে গিয়ে শিখে আসে। কোনো জিনিসপত্র যদি দরকার পড়লো, যে আমি স্যার এটা মানে বুঝতে কলেজের পারিনি, পর সন্ধ্যাবেলা যদি মনে করে, সন্ধ্যাবেলা ফ্যাকাল্টিকে ফোন করে গেল যে স্যার আমি তো আসবো, বুঝতে পারছি না, সে ফ্যাকাল্টি বলতে পারে হ্যাঁ তুমি ক্যান্টিনে চলে এসো, বা বলতে পারে ঠিক আছে তুমি আমার ঘরে চলে এসো, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম অনেক সময় হয়, ফ্যাকাল্টিদের ঘরে স্টুডেন্টরা যায়, গিয়ে ফ্যাকাল্টিরা তাকে শিখিয়ে দেয়, তাকে পড়িয়ে দেয়। এবং সন্ধ্যাবেলাও আপনি যদি যান না, ওখানে অ্যাম্বিয়েন্সটা আপনি দেখতে পাবেন যে কোনো না কোনো ক্লাস চলছে। মানে এমন হবে না, হ্যাঁ ধরুন 7টার সময় আপনি গেছেন বা 8টার সময় গেছেন, গিয়ে আপনি দেখলেন যে পুরো, আপনি কি এক্সপেক্ট করবেন যে পুরো কলেজটা ফাঁকা থাকবে? অন্ধকার হয়ে যাবে। দেখবেন একটা না একটা ক্লাস চলছে, কেউ না কেউ কিছু না কিছু পড়াচ্ছে। অন্তত ল্যাবরেটরিতে একজন টিচার আছে, সেখানে স্টুডেন্টরা কিছু না কিছু বানাচ্ছে, টিচাররা তাকে গাইড করছে। এই টাইপের একটা অ্যাম্বিয়েন্স, মানে যে টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা যেটা পাবেন, ওটা সত্যি একটা দেখার মতো রিলেশনশিপ, এবং সত্যিই খুব ভালো লাগে দেখলে। এবং এই সমস্ত কিছু আছে, এবং রিসার্চ করার খুব ভালো সুযোগ আছে। আমাদের ওখানে যে ল্যাবরেটরি আছে, হাই ক্লাস ল্যাবরেটরি, আমাদের ওখানে মানে ইন্ডিয়ার একমাত্র বলতে পারেন একদম হাই টেনশন ইলেকট্রিক্যাল ল্যাবরেটরি আছে ওখানে। মেকানিক্যাল যে ওয়ার্কশপ আছে, তার মধ্যে বিভিন্ন রকমের গাড়ি যা স্টুডেন্টরা বানিয়েছে, তার পার্টস এবং দ্য মোস্ট মডার্ন ইনফ্রাস্ট্রাকচার আপনি সেই মেকানিক্যাল ওয়ার্কশপে পাবেন। মেকানিক্যাল ওয়ার্কশপটা বিরাট বড় মেকানিক্যাল ওয়ার্কশপ, সেখানে সমস্ত কিছু ফেসিলিটিস দেওয়া হয়েছে। সেটা আপনি সিএনসি মেশিন বলুন, বা আপনি বড় বড় লেদ মেশিন বলুন, সব রকমের মেশিন আছে। এবং প্লাস কম্পিউটার ল্যাব আমাদের ওখানে, মানে ওয়ান অফ দ্য বেস্ট এস্টাবলিশড ল্যাবরেটরি আছে কম্পিউটার সায়েন্সে, যেখানে কিছু কিছু কোম্পানিজ আছে যারা স্পন্সর করে সেই ল্যাবরেটরিটা আমাদের ওখানে এস্টাবলিশ করেছে। এই টাইপের ল্যাবরেটরি আছে, রিঅ্যাক্ট জেএস ল্যাব,
আমাদের রয়েছে, বা এলিক্সার ল্যাব, এগুলো আপনি ইন্ডিয়ায় আর কোনো জায়গায় পাবেন না। সেই সব ল্যাবরেটরি ইন্ডাস্ট্রিয়া গিয়ে এস্টাবলিশ করেছে। ফলে দি ইনফ্রাস্ট্রাকচার ইজ দ্য বেস্ট, অ্যাট দ্য সেম টাইম ইট ইজ আ গুরুকুল অ্যাম্বিয়েন্স। আপনি ঢুকলেই একটা আশ্রমে ঢুকেছেন মনে হবে, ফিলিংটা এত সুন্দর যে পুরো গাছে ভরা, প্রায় 1000 গাছ আছে আমাদের ক্যাম্পাসে, এবং তার মধ্যেই 11টা বিল্ডিং, যেগুলো পুরোনো দিনের গুরুকুল স্টাইলে বানানো বিল্ডিং, কিন্তু তার মধ্যে যে অ্যামেনিটিসটা, সেই অ্যামেনিটিসটা একদম ওয়াইফাই অ্যান্ড এভরিথিং, মানে পুরো অ্যামেনিটিসটা রয়েছে। ছেলেরা কেউ কেউ মেশিনতে বসে পড়াশোনা করছে, কেউ একটা টেবিল রাখা রয়েছে ওখানে বসে পড়াশোনা করছে। ফলে ভালো লাগবে, খুব অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগে। সবাইকে ইনভাইট করি, এবং প্লেসমেন্টটা তো আমি আগেই বলেছি দিল্লি খুব কাছে, ফলে রোজই কিছু না কিছু প্লেসমেন্ট চলতে থাকে। ফলে একটা সবসময় ডাইনামিক এনভায়রনমেন্ট থাকে, অ্যাম্বিয়েন্সটা সবসময় খুব মানে সবসময় ছেলেরা খুব মোটিভেটেড। এই ধরুন পরশুদিনই আমি ছিলাম ওখানে, পরশুদিন ছেলেরা ওই আমাদের ইংলিশে টোস্ট মাস্টার্স বলে ক্লাব হয়, খুব ফেমাস ক্লাব, সেই ক্লাবে তারা জয়পুরে চ্যাম্পিয়ন হয়েছে। 9টা ছেলে প্রাইজ পেয়েছে টোস্ট মাস্টার থেকে। তার মধ্যে আমাদের একটা ছেলে আবার ওখানে টোস্ট মাস্টার্সের ট্রেনার হয়ে গেছে, একটা মেয়ে, সরি, মানে সে টোস্ট মাস্টার্স ওই ক্লাবটাতে শি হ্যাজ বিকাম আ ট্রেনার। সেইখানে তাকে সে তার হয়তো 1.5 বছর হয়েছে ওই ক্লাবটার সাথে। সেটা পুরো ইন্টারন্যাশনাল ক্লাব, কিন্তু পুরো ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। সেই ক্লাবে এসে হয়ে গেছে, সে তার জন্য আবার একটা আলাদা অ্যাওয়ার্ড পেয়েছে। সেগুলো সব নিয়ে এসে আমার সাথে ছবি তুললো। বুঝতে সমান এরকম চলো। সকালবেলা আমরা একটা মর্নিং প্রেয়ার দিয়ে শুরু করি, একটা অ্যাসেম্বলি হয়, সেই অ্যাসেম্বলির মধ্যে সব ছেলেমেয়েরা মানে এসে তাদের যেটা মানে বক্তব্য, অনেক সময় যদি কিছু বলতে চায় সেটা বলে। আমরা তাদেরকে মোটিভেট করি ওই প্রেয়ারে বা অ্যাসেম্বলিতে। ফলে আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছি, আপনি একাডেমিক এনভায়রনমেন্ট বলতে যেটা, সেই জিনিসটা আপনি দেখতে পাবেন। আপনি যখন ক্লাস চলছে না, মানে আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই বলবে ছেলের মানে কারেন্ট জেনারেশন জি যেটাকে আমরা বলে থাকি, তারা কাউকে মানে তোয়াক্কা করে না, একটা কথা আছে যে তারা তাদের মতো চলে। কিন্তু আপনি আমাদের ওখানে যদি যান, আপনি দেখবেন যে রেসপেক্টফুল এনভায়রনমেন্ট আপনি পাবেন। প্রত্যেকটা স্টুডেন্ট এসে আপনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে, প্রত্যেকটা স্টুডেন্ট আপনাকে দেখলেই নমস্তে স্যার এমন করবে। এবং ক্লাসরুমে আপনি যখন চলে, ধরুন আপনি আজকে যদি 11টার সময় ওখানে যান না, আপনি সত্যি এসে আমায় প্রশ্ন করবেন যে স্যার আপনাদের এখানে কি আজকে ছুটি? তার কারণ আপনি সত্যি পিন ড্রপ সাইলেন্স বলতে যেটা বোঝায়, সেই পিন ড্রপ সাইলেন্সটা আপনি পাবেন। একটা পিন যদি পড়ে তার যে আওয়াজ পাওয়া, সেই আওয়াজটা আপনি পাবেন। এত সাইলেন্ট থাকে ক্লাসরুমের মধ্যে, একদম মানে সেই সাইলেন্স, সেই গুরুকুল অ্যাম্বিয়েন্স যেটাকে বলে, সেই অ্যাম্বিয়েন্সটা থাকে। দেখবেন আপনি বাইরে থেকে ক্লাস চলছে, টিচাররা কথা বলছে, স্টুডেন্টরা ইন্টারঅ্যাক্ট করছে, কিন্তু বাইরে কোনো চিৎকার চেঁচামেচির আওয়াজ, কোনো কিচ্ছু আপনি পাবেন না। আজকের মতন বিদায় নিতে হচ্ছে। থ্যাংক ইউ বোথ অফ ইউ। আপনারা এখানে আসেন, আমরা সমৃদ্ধ হই আপনাদের কাছ থেকে রোজ শিক্ষা লাভ করি। সো থ্যাংক ইউ ভেরি মাচ।